হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। হঠাৎ করে একজন কনস্টেবল এসে বলল, আজকের মতো সব কিছু এখানে শেষ। এখন যে যেই জায়গায় ছিলে সেই জায়গায় চলে যাও। আঙ্কেল আর আমাকে কিছু বললো না, শুধু যাওয়ার আগে বলে গেল, রাতে তোমার সাথে আবার দেখা হবে হয়তো। আমি আনমনে হেঁটে চলে গেলাম আর মনে মনে চিন্তা করছি আমাকে কি সত্যি উনি এখান থেকে বের করতে পারবে নাকি না। হয়তো পারবে, দেখি কি করে। এখন রাত বাজে প্রায় 10টার মতো। হয়তো একজন কনস্টেবল এসে আমি যেখানে থাকি সেখানে তালা খুলে চলে গেল। আমি বিষয়টা কিছু বুঝলাম না। কনস্টেবল যাওয়ার পরেই আবার সেই মুরব্বী আঙ্কেল ভেতরে ঢুকলো। তার এক হাতে একটা কিসের জন্য বোতল আর এক প্যাক সিগারেট, এগুলো নিয়ে আমার সামনে বসে বলল, এখানে বসো, দাঁড়িয়ে আছো কেন? আমিও চুপচাপ বসে বললাম, আচ্ছা আঙ্কেল, যেখানে মানুষ জেল থেকে একটা কথাও বলতে পারে না সেখানে আপনি। আঙ্কেল হাসি দিয়ে বলল, এগুলো করতে গিয়ে আমার অনেক টাকা পুলিশের পকেটে দিতে হয়েছে। এর মিনিমাম ধরো 50 লক্ষ টাকা দিতে হয়েছে। এখন এমন কিছু নাই যে যা আমি বলবো তারা আমাকে তা এনে দিবে না। আর তোমাকে ছাড়ানোর জন্য আমাকে কত দিতে হয়েছে জানো? থাক, এটা শুনলে তুমি মন খারাপ করবে। এখন বলো, বাজে অভ্যাস আছে নাকি? না আঙ্কেল, আমার এসব অভ্যাস নেই, আমি এসব খাই না। আঙ্কেল আমার হাতে একটা সিগারেট দিয়ে বলল, অন্য কিছু খেতে হবে না, এটা খাও, দেখবে মনের ভিতরে যত দুঃখ কষ্ট ছিল সব দূর হয়ে যাবে। সবাই এই জিনিসটাকেই খারাপ বলে, কিন্তু কেউ আর এটা জানে না এই জিনিসটাই মনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। আঙ্কেলের কথা শুনে সিগারেটটা হাতে নিয়ে একটা টান দিলাম। প্রথমে একটু কাশি উঠলো, পরে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এর মাঝেই আঙ্কেল বলে উঠলো, আগামীকাল একটা ট্রাক গাড়ি ভেতরে আসবে, আর না হলে হয়তো আজকে রাতে আসবে। কিছু চেয়ার আরো অনেক কিছু নিতে এই থানার নষ্ট যা কিছু আছে সব কিছু নিয়ে যাওয়া হবে। আমার পুলিশের সাথে কথা হয়েছে, তোমাকে সুযোগ দেবে পালানোর জন্য। মানে তুমি যখনই সুযোগ পাবে তখনই ট্রাকের ভিতরে চলে যাবে, এক কোনায় গিয়ে লুকিয়ে থাকবে, আর রাস্তা থেকে আমার লোক এসে তোমাকে নিয়ে যাবে। বাদ বাকিটা ওরাই তোমাকে বুঝিয়ে দেবে। এখন আমি কি বললাম বুঝলে তো? সবকিছু তো বুঝলাম আঙ্কেল, কিন্তু আমি এখান থেকে পালিয়ে গেলে আমাকে তো আবার ওরা খুঁজবে, কারণ আমি যে ফাঁসির আসামি। তো কি হয়েছে? আর আমি বলছি না তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি সবকিছু ব্যবস্থা করে দেব। আচ্ছা, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিলাম। আপনার যেহেতু এত ক্ষমতা, তাহলে আপনি কেন আমাকে থামিয়ে? আঙ্কেল বলল, যেই পর্যন্ত বললে সেই পর্যন্তই থাক, আর কিছু বলো না। আমার সম্পর্কে জানতে হলে তোমাকে আগে এখান থেকে বের হতে হবে। আর এই নাও ফোন, এখানে শুধু আমার আর অন্য একজনের নাম্বার আছে। যখন দরকার মনে করবে ফোন করবে, ঠিক আছে? আর তোমাকে যখন চাকর হিসেবে চাকরি দেওয়া হবে তখন 3-4 দিন তোমার উপর নজর থাকবে। এরপর সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কি বললাম মনে থাকবে তো? আর সকাল 6টায় রেডি থেকো, বাইরে যে কোনো সময় একটা ট্রাক আসছে, এটা এখান থেকে চলে যাবে। আমাকে যেন আর কিছু বলতে না হয়, বলতে পারো এটাই আমাদের শেষ দেখা। এখন আসি, থাকো তুমি। আঙ্কেল একটা কথা। আর কোনো কথা নয়, এখন আমাকে যেতে হবে। এই বলে আঙ্কেল চলে গেল। আমি শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে কি করব, আর কি সব বলে গেল। মনে হচ্ছে যেন সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে গেল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমে গেলাম তা বলতে পারি নাই। ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙলো। ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে আছে, লেখা আছে, সবকিছুর দরজা 1 মিনিটের জন্য খুলে দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে পড়ো। তোমাকে দেখলেও কেউ কিছু বলবে না। মেসেজটা পড়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। কোনো রকম ট্র্যাকের কাছে যেতেই ট্র্যাকের ড্রাইভার আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, ভিতরে এক কোনায় গিয়ে লুকিয়ে পড়েন। আমিও তাই করলাম। আর কিছুক্ষণ পর ট্র্যাক চলতে লাগলো। যতটা দূরে যাচ্ছি মনে হচ্ছে যেন আমি আমার মাকে ফেলে চলে যাচ্ছি। মনে মনে শুধু এইটুকু চিন্তা করলাম, যার কারণে আজকে আমার এই অবস্থা, তাদের ছাড়বো না আমিও দেখে নেবো তোমাদের। আঙ্কেলের দেওয়া ফোনটা নিয়ে দেখতে লাগলাম। সব কিছু ঠিকঠাক থাকলেও এই ফোনটা আমার বেশি একটা পছন্দ হয় নাই। অনেকক্ষণ পর ট্র্যাক গিয়ে একটা জায়গায় থামলো। আবার ফোনের স্ক্রিনে মেসেজ ভেসে উঠলো,
তোমার গন্তব্য জায়গায় চলে আসছে, এখন নিচে নেমে পড়ো। আমিও তাই করলাম। দেখি আমার কপালে কি আছে। ট্র্যাক থেকে নেমে যেতেই ট্র্যাক চলে গেল। আমি রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। আশেপাশে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না, একদম সব কিছু নিরিবিলি। ওরে, এই আমি কোথায় এসে ফেসে গেলাম? হঠাৎ দেখি রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে, তবে মেয়েটার হাতে একটা পিস্তল আছে। আমার মনের ভেতরে একটাও ভয় জাগলো, আমি কি আবার এই মেয়ে মেরে ফেলবো না তো? মেয়েটা আমার সামনে এসে পিস্তল পেছনে রেখে বলল, আমাকে তোর পছন্দ হয়? এবার আমি ঘাবড়ে গিয়ে বললাম, জি জি আপু, এসব আপনি কি বলছেন? মেয়েটা আবার বড় চোখে তাকিয়ে বলল, আমাকে তোর পছন্দ হয় নাকি তাই বল, এত কিছু আমি তোর কাছে জানতে চেয়েছি। কি এক প্যারায় পড়লাম আজকে আমি, কি আর করা। তবে একটু পেঁচিয়ে উত্তর দিলাম, আপনার মতো মেয়েকে আবার কে পছন্দ করবে না বলবে? দেখতে শুনতে তো একদম পরীর মতো, ঠোঁটে লাল স্টিক, কপালে লাল টিপ, দেখে একদম ভালোই লাগছে। মেয়েটা আবার আমার আরো একটু কাছে এসে বলল, তাহলে এখন আই লাভ ইউ বল। এবার আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, দেখেন আপু, আমাকে প্লিজ বিরক্ত করবে না, এমনি এক টেনশনে আছি। মেয়েটা আবার পেছন থেকে পিস্তল বের করে বলল, এটা তো ভালো করেই চিনিস, এখন তুই আমাকে আই লাভ ইউ বল। যে মেয়েটাকে আমি কিছু বলতে যাব, তখন থেকে আমার সামনে দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে। এবার আমি একটু নিজেকে আড়াল করতে চেষ্টা করলাম, মনের ভিতরে আলাদা একটা ভয় জাগলো। যে হেঁটে চলে যাব, তখন মেয়েটা আমার হাত ধরে বলল, কোথাও যেতে হবে না, আর পুলিশকে এত ভয় পেতে হবে না, ওরা তোমার কিছুই করবে না, আর তোমাকে আমার বাবাই এখানে পাঠিয়েছে। আমি এবার অবাক হয়ে বললাম, তার মানে ওই মুরব্বী আঙ্কেল কি? উনি আমার বাবা হন। কিন্তু সে না হয় বুঝলাম, তবে আপনার বাবা যে জেলে আছে, যিনি আমাকে জেলে বসে বের করে দিলেন, তিনি চাইলে সব কিছু করতে পারে, কিন্তু তিনি জেলে, কাহিনী কিছু বুঝলাম না। মেয়েটা এবার মন খারাপ করে বলল, সে অনেক কথা, পরে একদিন বলবো নে। মেয়েটা এবার আমার কাঁধের উপর হাত রেখে বলল, তা তোর নাম কি? মেয়েটার হাত সরিয়ে বললাম, জি আমার নাম লাদেন। আর আমার কাজ কি? তোর কাজ কি সেটা তো বুঝিয়ে দিব। আর শোন, আমার নাম মুক্তা, তুই যা ইচ্ছে বলে ডাকতে পারিস, এখন আমার সাথেই আয়। মুক্তার সাথে যেতে যেতে প্রশ্ন করলাম, আপনাকে দেখলে কেমন যেন ছেলে ছেলে লাগে, সবকিছু একদম ছেলেদের মতোই। মুক্তা এবার আমার হাত শক্ত করে বলল, ঠিক আছে, তুই যেহেতু বললি আমার সব কিছু ছেলের মতোই, তাহলে চল আমরা দুজনে মিলে একদিন এক বিছানায় থাকি। ছেলে ছেলে তো একসাথে থাকাই চাই, কি বলিস তুই? এবার আমি মুখে হাত দিয়ে বললাম, আপনার মুখ দেখি কিছু আটকায় না? আমি অজানা একটা ছেলে, আর আমার সাথে এসব বলছেন? যদি আমি আপনার এসব কথা শুনে গরম হয়ে যাবে নাকি? সমস্যা নেই, আমার কাছে ঠান্ডা করার ওষুধ আছে। আমি আর কিছু বললাম না। এই মেয়ের মাথায় ছিট আছে নাকি ওরাই সব করে বেড়ায় কি জানি। হঠাৎ মুক্তা আবার বলা শুরু করলো, আজকে বিকেলে তোরে যদি পছন্দ হয় নিয়ে যাওয়া হবে। আর বাবা যেহেতু এত কষ্ট করে তোরে বের করলো, আমি মনে করি তুই তার আশা বিফলে যেতে দিবি না। সে পরে দেখা যাবে, কিন্তু আমার কাজটা কি? আগে সেই বাড়ির ভেতরে যা, পরে বলবো তোর কি করতে হবে। যেতে যেতে আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ করে আমাকে পুরাতন কিছু কাপড় দিয়ে বলল, রেডি হয়ে নে, আর যা কিছু করতে হবে তোর এখন একাই করতে হবে। যা বুদ্ধি কাটিয়ে ওনাকে রাজি করতে পারিস, তাহলে মনে করবো তুই সব কিছুই পারবি। আমি আমার মতো রেডি হয়ে নিলাম। পুরাতন কাপড় দিল যাতে আমাকে দেখে গরিব গরিব মনে হয়। মুক্তা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সত্যি তুই অনেক মায়াবী একজন ছেলে, আমার তোরে দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। তবে আমার সাথে প্রেম করে তুই কিছুই পাবি না, কারণ আমি ব্যবহৃত। তুই চাইলে প্লিজ আপনি আর কিছু বলবেন না। নিজেকে নোংরা মনে করেন দেখে সবাই নোংরা না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। এই চুপ কর, তোরে আমি এত কথা বলতে বলেছি? আমার বাবার টাকা আছে, আমি যা ইচ্ছে তাই করব। এই সময়টা তো এনজয় করার সময়, আর আমি সব কিছু সরাসরি বলতে পছন্দ করি। আর আমার সম্পর্কে যে এত খারাপ কথা বললি, যে মেয়েরা তলে তলে টেম্পো চালায় তাদের কিছু বলবি না? ধুর, আমি কার সাথে এত কথা বলছি। রেগে মেগে রুম থেকে বের হতে হতে বললাম, আপনার সময়ের কোনো দাম নেই, কিন্তু আমার সময়ের দাম আছে। এখন আমাকে বলেন আমার কি করতে হবে। এবার মুক্তা আমার সামনে এসে বলল, আয় আমার সাথে। শুন, তোরে যেখানে নিয়ে যাওয়া হবে বলতে পারিস সেখানে মানুষ ওরা কিনে নিয়ে যায়। গেলেই তুই বুঝতে পারবি সবার সাথেই গার্জিয়ান থাকবে, কিন্তু তুই একা থাকবি। আমি তোরে আরো অনেক কিছু বুদ্ধি দিতাম, কিন্তু তোর ব্যবহার ভালো না। আমি আর কোনো কথা বাড়ালাম না, মুক্তার পেছনে পেছনে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ মুক্তা বলল, এখনো সময় আছে, নিজেকে তৈরি করে নে। এভাবে ভীতু হয়ে কয়দিন বাঁচবি? বলতে পারিস আমি তোরে এসব কথা কেন বলছি?
হঠাৎ করে মুক্তা দাঁড়িয়ে মন খারাপ করে বলল, জানিস, আমারও খুব কষ্ট লাগলো। তোর সামনে ওরা তোর মাকে খুন করলো। আমি চাইলে ওদের মেরে ফেলতে পারবো, কিন্তু আমি কেন এসব করতে যাব? তুই আমার কে? যদি পারিস নিজে নিজে কিছু করে নে। এবার আমি হাসতে হাসতে কান্না করে বললাম, ওদের এমন মৃত্যু হবে, বরং ওরাই আমার কাছে মৃত্যু চাইবে। আর ঠিকই তো, আপনি আমার কি? আর কিছু বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় এসে মুক্তা থেমে গিয়ে বলল, ওইখানে অনেক মানুষ দেখা যাচ্ছে না? ওখানে গিয়ে একপাশে দাঁড়া। একজন মুরব্বী আসবে, তাকে দেখে একদম রাজা রাজা মনে হবে। তিনি যাকে পছন্দ করবে সে হবে তার বাড়ির চাকর। এই বলে মুক্তা আমার সামনে থেকে চলে গেল। মুক্তার কথা মতো আমি গিয়ে এক কোণে দাঁড়ালাম। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ যেভাবে গরু কেনাবেচা করে না, ঠিক তেমন করে মনে হচ্ছে এখানে আজকে গরুর পরিবর্তে মানুষ বিক্রি হবে। শালা কোথায় এসে ফেসে গেছি, সবকিছু আজব মনে হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন মুরব্বী হেঁটে হেঁটে সামনে আসতে লাগলো। তার পরনের পোশাক দেখে মনে হচ্ছে তিনি আজকে এখানকার একজনকে কিনে নিয়ে যাবে। তবে আমি পুরোই বোকা হয়ে গেছি। ওই মুরব্বীর পাশে মুক্তাও হেঁটে হেঁটে আসছে। একটা মানুষের যে এত পাওয়ার থাকতে পারে, আজকে আমি তাকে না দেখলে বুঝতে পারতাম না। মুরব্বী ঘুরে ঘুরে এক এক করে সবকিছু দেখতে লাগলো। ধীরে ধীরে আমার কাছে আসতেই মুক্তা মুরব্বীর কানের কাছে কি জানি বললো। অমনি মুরব্বী আমাকে ডাক দিল। আমি যেই সামনে যাব, তখন একটা পুলিশ এসে আমার সম্পূর্ণ বডি চেক করলো। পরে মুক্তা আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি তুমি একাই আসছো নাকি? এবার আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাম। এবার মুরব্বী আমার দিকে তাকিয়ে বলল, এখানে সবাই তাদের মা বাবাকে নিয়ে এসেছে, আর তুমি এখানে একা আসলে কেন? এর মানে কি? তুমি কি কোনো নিয়ম কানুন জানো না নাকি? এবার আমি মাথা নিচু করে বললাম, আসলেই স্যার, আমার মা বাবা বেঁচে নেই। আমি ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আর আজকে শুনলাম এখানে আপনার বাসায় নাকি চাকর নেওয়া হবে। তাই আমি মনে করলাম যদি আমি একটা সুযোগ পাই তো তাহলে থাকার মতো একটা জায়গা পেয়ে যাব। আমাকে কিছুই দিতে হবে না স্যার, আপনার বাসায় কাজ করব, শুধু 3 বেলায় খাবার দেবেন, আর কিচ্ছু লাগবে না। আমার কথা শুনে তিনি কিছু একটা চিন্তা করে মুক্তাকে বলল, কি বলো তুমি মা? মুক্তাকে মা ডাকতে শুনে আমি পুরাই বোকা হয়ে গেলাম। তাহলে এই মেয়ে কি বিশ্ব সুন্দরী? আর না না, এটা কখনো হতে পারে না। কিন্তু আমার তো কিছুই মাথায় ঢুকছে না, ওরা আসলে আমার সাথে কি করতে চাইছে। হঠাৎ করে মুরব্বী মাথা থেকে টুপিটা খুলে সবাইকে যেতে বলে। পুলিশকে বললো আমাকে নিয়ে আসতে। পুলিশ আমার কাছে এসে আমার হাত পা চোখ বেঁধে গাড়িতে তুলে নিল। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। ওরা আমার সাথে চালাকি করে কি করতে চাইছে? তাহলে কি আমি বোকার মতো কাজ করলাম নাকি? যখন আমার চোখ খোলার মতো শক্তি হলো, তখন আমি সামনে তাকে দেখি মুক্তা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে কেউ নেই। আমি মুক্তার দিকে তাকে বললাম, আমাকে এখানে এভাবে নিয়ে আসার কারণ কি? আমাকে যদি ভালো করে বলা হতো তাহলে তো আমি নিজেই এখানে চলে আসতাম। মুক্তা আমার কথা শুনে শুধু একটা মুচকে হাসি দিয়ে সামনের দিকে যেতে লাগলো। আমি যে এতক্ষণ কোথায় ছিলাম সেটাও খেয়াল করে নাই ভালো করে নিচে তাকে দেখি আমি রাস্তার এক কোণে বসে আছি। তাড়াতাড়ি নিচ থেকে দাঁড়িয়ে গেলাম। সামনে তাকে দেখি সুন্দর একটা রাজপ্রাসাদ। আমি যত এটার গুণগান করি না কেন, বলেও বোঝাতে পারবো না এটা কতটা সুন্দর। আর ভেতরে যে কতটা সুন্দর হতে পারে এটা হয়তো আমার অজানা। তবে বাহিরটা যেহেতু এত সুন্দর, ভেতরটা কতটা না সুন্দর হতে পারে। আমার মন চাইছে এই বাসার ভেতর থেকে একবার ঘুরে আসি। এই বাসাটা দেখে মনের ভেতরে কেমন যেন একটা লোভ লেগে গেল। মনে হচ্ছে যেন আমাকে কোনো এক অজানা মায়া কাছে টানছে। হঠাৎ করে কয়েকজন ছেলে, তাদের গায়ে কালো অন্য ডিজাইনের পোশাক পরা। তবে এরা যে কারা এটা আমি বলতে পারছি না। হঠাৎ করে ছেলেগুলো আমার কাছে এসে আমাকে একটা আইডি কার্ড দিয়ে বললো, আজ থেকে তুমি এই বাসার চাকর। আসো আমাদের সাথে। মনে মনে বললাম, তাহলে আমাকে কি এই বাসায় পাঠানো হয়েছে? মানুষ তো এমনি এমনি আর এই বাসায় কাজ করতে চাইতো না। এত সুন্দর একটা বাসা, ভেতরে যেতে আমাকে একজন প্রশ্ন করলো, তোমার নাম লাদেন, ঠিক তাই না? যে ছেলেটা আমাকে প্রশ্ন করেছে তার সামনে একটা কম্পিউটার আর চোখে বড় একটা চশমা। আমিও ভদ্রভাবে উত্তর দিলাম, জি আমার নাম লাদেন। এটুকু বলতেই ছেলেটা বলল, সামনে যাও, স্যার হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আমিও তার মতো সামনে চলে গেলাম। হঠাৎ করে মনে হলো এই বাসাটাকে তো ভালো করে দেখাই হয় না। তাই বাসার চারপাশে একবার চোখ বুলিয়ে বললাম, একটা মানুষের কত টাকা থাকলে এই বাসা বানানো সম্ভব? মনে হয় যত টাকা ছিল এই বাসার মালিক সব টাকা তিনি এই বাসাটা বানাতেই খরচ করেছেন। দেখে বোঝা যাচ্ছে। হঠাৎ একটা আওয়াজ আসলো। কি দেখেছো এভাবে তাকিয়ে? সামনে তাকে দেখি যে আমাকে কিনতে গিয়েছিল তিনি, আর যাকে নাকি এখানকার সবাই রাজা বলে ডাকে, সত্যি তিনি একদম রাজার মতোই সবকিছু ধারণ করে বসে আছে। এবার আমি মাথা নিচু করে বললাম, আসসালামু আলাইকুম স্যার। আমার উত্তর দিয়ে তিনি বললেন, তোমাকে এখানে কি জন্য আনা হয়েছে তুমি তা তো ভালো করে জানো নাকি?
আমি নম্র ভদ্রভাবে উত্তর দিয়ে বললাম, জি স্যার, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে চাকর বলে, আর আপনি আজকে থেকে যা কিছু বলবেন আমিও তাই করব। এবার আমার কথা শুনে স্যার হেসে বলল, এখানে এক কাজ করার জন্য একজন মানুষ বরাদ্দ থাকে। তোমার কাজ শুধু একটাই, আমার মেয়ের জন্য সকাল বিকাল এবং রাত দিন বেলা শুধু তোমার কফি নিয়ে যেতে হবে। তোমার কাজ শুধু এতটুকুই। সারাদিন বাসার ভিতর কি করবে না করবে সেটা তোমার ইচ্ছা। এই বাসার প্রতিটা কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে। শুধু এতটুকু মনে রাখবে, যখন আমার মেয়ের কফি নিয়ে যাবে ভুলেও তুমি তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। যদি অনুমতি ছাড়া দেখার চেষ্টা করো তাহলে পরবর্তীতে তোমার চোখ নষ্ট করে দেওয়া হবে, নয়তো তোমাকে মেরে ফেলা হবে। আমি কি বললাম বুঝছো তো? মনে মনে বললাম, এটা আবার কেমন ধরনের সত্য? আমাকে কি মারার প্ল্যান করছে নাকি সবাই মিলে? এটাই তো বুঝতে পারছে না, যাকে এক নজর দেখার জন্য সবাই নাকি পাগল, আর আমি তাদের বাসায় কাজ করে তাকেই বরং দেখতে পারবো না। এটা কোনো কথা হলো? আচ্ছা, সে পরে দেখা যাবে, আগে রাজি হয়েই দেখি না। কি হলো, এত কি চিন্তা করো নাকি? তুমি এই কাজ করতে রাজি না? রাজি না হলে বলো, অন্য কাজ দিই তোমাকে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আমি রাজি স্যার। গুড। আমি যা কিছু বললাম সব অক্ষরে অক্ষরে মনে রাখবে। আর তোমার মাসিক বেতন হলো 30+। যদি সব কিছু ঠিকঠাক মতো করো তাহলে সামনের মাসে আরও 10+ করা হবে, তবে তোমার উপর নির্ভর। এবার আমার খুশি দেখে গিয়ে সামনে একটা কাজ পেলাম, তবে এত টাকা বেতন। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু পরবর্তীতে মুক্তার বাবার কথা মনে করে আমার মন আবার খারাপ হয়ে গেল, যে আমার জন্য এত কিছু করছে, তার সাথে আমি বেইমানি করব? এটা কি করে হতে পারে? এবার আমি মাথা উঁচু করে স্যারের দিকে তাকে বললাম, আপনি যা বলছেন আর যা কিছু পরে বললেন আমি সব কিছু মেনে চলবো। যদি আমি রং রাস্তায় চলি বা উল্টাপাল্টা কিছু করি, তাহলে আপনি আমাকে সবার সামনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। আমার কথা শুনে স্যার একটা হাসি দিয়ে বলল, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এখন বলো, তুমি কোন রুমে থাকতে চাও? 3 তলায় যত রুম আছে সব এখানে যারা কাজ করে তাদের জন্য। তুমি গিয়ে ইচ্ছা মতো রুম পছন্দ করে থাকতে পারো। স্যার আমার একটা আবদার ছিল। বলো, কি বলবে? না মানে আমি আগেই বলে রাখছি, যদি বেয়াদবি হয় তাহলে আমাকে মাফ করে দেবেন। আমি ছোট থেকেই বাসার ছাদ বেশি পছন্দ করি। যদি আপনাদের বাসার ছাদের রুম খালি থাকে তাহলে আমি কি সেখানে থাকতে পারি? মনে হয় আমি এই কথাটা বলছি দেখে অপরাধ করে ফেলেছি। এই বাসার প্রত্যেকটা মানুষ আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। একজন তো ভয় পেয়ে আমার পাশ থেকে অন্যদিকে চলে গেল। আমার তো মাথায় ঢুকছে না আমি কি এমন বলে ফেলছি। হঠাৎ দেখি মুখটা সিঁড়ি দিয়ে নিচে নামছে আর আমাকে ইশারা করে বলছে যেন আমি ছাদের রুমে না যাই। তোর সবাই এমন করে আমার দিকে কেন তাকিয়ে আছে? এতক্ষণ তো সব কিছু নীরব ছিল, বুঝলাম না কিছু। হঠাৎ করে সবাই আমার দিকে এমন তাকালো কেন? এবার স্যারের দিকে তাকিয়ে দেখি তিনিও আমার দিকে কেমন যেন একটা অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখটা এবার স্যারের সামনে দাঁড়িয়ে বলল, চাচা, এই ছেলেটা হয়তো বুঝতে পারেনি কিছু, নতুন মানুষ তো, তাই হয়তো এত কিছু জানে না। বাদ দেন এসব। আর তুমি আজ থেকে 3 তলায় 50 নম্বর রুমে থাকবে। আমি কি বললাম মনে থাকবে তো? যেই আমি কোনো কিছু বলতে যাব তখন স্যার আমাকে বলল, তুমি কি সত্যি ছাদের রুমে থাকতে চাও? আমি এবার মুখটার দিকে তাকালাম। ও আমাকে ইশারা করে বারবার শুধু না করছে। বুঝলাম না উপরে ছাদের রুমে কি এমন আছে। সবাই কি বলবে বলুন, সুযোগ যেহেতু পেয়েছি সেটা তো আর কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এবার আমি বললাম, জি আমি উপরে ছাদের রুমেই থাকতে রাজি আছি। এবার মুক্তার মুখটা ভয়ে কেমন জানি হয়ে যাচ্ছে। মুক্তার কপাল থেকে ঘামের ফোঁটা ফোঁটা জল পড়ছে। আমারও কেমন জানি একটা আগ্রহ লাগলো, এই ছাদের রুমে কি এমন আছে যার কারণে সবাই এমন করছে। এবার স্যার সবাইকে সবার কাজে যেতে বলে আমাকে বলল, ঠিক আছে, তোমার যেহেতু ছাদের রুম পছন্দ তাহলে তুমি সেখানে থাকবে আজ থেকে। আর রফিক মিয়া, তুমি কোথায়? এটা বলতেই একজন মুরব্বী এসে বলল, জি স্যার। আমাকে উদ্দেশ্য করে স্যার বলল, তোমার যা কিছু প্রয়োজন হয় সব ওনাকে বলবে, উনিই তোমার সব কিছু এনে দেবে। আর কখনো এই বাসার বাইরে যাওয়ার চেষ্টাও করবে না। এখন তুমি তোমার রুমে চলে যাও, আগামীকাল থেকে তোমার ডিউটি শুরু। একবার মুক্তার দিকে তাকিয়ে উপরে যেতে লাগলাম, তবে মুক্তা আমাকে যেন কি একটা ইশারা করছে যেটা আমি বুঝতে পারছি না। যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব তখন পেছন থেকে স্যার বলল, অনেকদিন ধরে এই রুমে কেউ থাকে না, তুমি আগে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিও, কেমন? আমি শুধু মাথা ঝাঁকিয়ে বললাম ঠিক আছে। হঠাৎ মোবাইলে আরেকটা মেসেজ আসলো, খুব সুন্দর করে লেখা আছে, তোমাকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়েছিলাম, কিন্তু তুমি নিজের মরণ নিজে ডেকে আনলে। যাক,
তোমার যেহেতু ছাদের রুম পছন্দ, এই জন্য কিছুই বলবো না। তবে আমার কাজটা আগে করে দিও। আমার মেয়ে তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হয়। আর সাবধানে থেকো। মৃত্যু তোমার চারপাশে ঘুরছে। নিস্তব্ধ অন্ধকার না আছে, আলো না আছে ছাড়া। মধ্যরাতে তুমি একা দাঁড়িয়ে আছো, তোমার পাশে কালো অন্যরকম এক ছায়া। যদি বাঁচতে পারো তো মৃত্যু, আর যদি মরতে পারো তো নতুন করে আবার জীবন পাবে। ভালো থেকো। আর মৃত্যু বেঁচে থেকে বাঁচিয়ে না, বরং বাঁচা থেকে মরো। মেসেজটা পড়ে কেমন জানি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। কি সব লিখলো মেসেজে, কেমন জানি ভয় পেয়ে গেলাম। মৃত্যু থেকে বাঁচবো না, বরং বাঁচা থেকে মরবো, এটা আবার কেমন কথা? নাকি আমার সাথে মজা করছে? কি ব্যাপার ভাইয়া, এখানে দাঁড়িয়ে আছেন যে, উপরে যাবেন না? সামনে তাকে দেখি আমার বয়সে একটা ছেলে। আমি ছেলেটাকে প্রশ্ন করলাম, তুমি কি এই বাসার? ছেলেটা আমাকে থামিয়ে বলল, আমি হলাম এই বাসার চাকর। আমার কাজ হলো টেবিলে খাবার দেওয়া, শুধু এইটুকুই। শুনলাম নাকি আপনি উপরের ছাদের রুমে থাকতে চান। কেন? আমি এই কথা বলার পর মনে হচ্ছে যেন সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে। কিছুই তো বুঝলাম না। আচ্ছা, তোমার কি এই সম্পর্কে কিছু জানা আছে নাকি? ছেলেটা হাসি দিয়ে বলল, অনেক কিছু জানি, যা অনেকেই জানে না। কয়েকদিন থাকেন, নিজে বুঝতে পারবেন। বাদে আমার নাম সুমন। তুমি? আমি ছেলেটার সাথে হাত মিলিয়ে বললাম, আমি লাদেন। এবার সুমন বলল, আমাকে গিয়ে এখন টেবিল গোছাতে হবে, তুমি যাও কেমন? আর এখানে কোনো রকম উল্টাপাল্টা কাজ করবে না। একজন কিন্তু সিসি ক্যামেরা সব কিছু দেখছে। গুড লাক, বাঁচা থেকে মরো। এই বলে ছেলেটা নিচে নেমে গেল। সবাই এসব কি বলছে? যেখানে সবাই বাঁচতে চায় আর সবাই বলছে বাসা থেকে মর। কি শুধু করলো সবাই? সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়ে ছাদে উঠে গেলাম। এই তো এক কোণে একটা রুম। তবে আমার কাছে মনে হলো আমি ছাদে উঠে যেন হঠাৎ করে সব কিছু পরিবর্তন হয়ে গেল। আমার মনে হলো যে এখানে কিছু একটা ছিল এতক্ষণ, কিন্তু আমি আশাতে চলে গেল। কিন্তু কোথায় গেল? তোর আমিও না কি সব উল্টাপাল্টা চিন্তা করছি। তবে উপরে আকাশটা একদমই পরিষ্কার মনে হচ্ছে, যেন এই উপরে আকাশটা আমি এর আগে কখনো দেখি নাই। এমন সুন্দর কেমনে যে নিস্তেজ একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। ভাবলাম আগে রুমটা পরিষ্কার করে ওই মুরব্বী চাচাকে আমার যা কিছু প্রয়োজন আছে তা নিয়ে নেব। যত সামনে যাচ্ছি ততই জন্য আমাকে কে জানি বলছে, এখানে তুমি যাবে না, খুব বিপদ হবে, তুমি আটকে যাবে এখানে। মনে হচ্ছে যেন আজকাল আমিও কানেও ভুলভাল শুনি। যেই রুমের দরজা ধাক্কা দেবো তখনই কেমন যেন জোরে একটা আওয়াজ এলো। আমি সেটা খেয়াল না করে দরজা খুলে দিলাম। আর তখনই কেমন যেন গরম একটা আবহাওয়া বয়ে গেল। মনে হলো যেন কিছুক্ষণের জন্য আমার শরীর জ্বলে যাচ্ছে, এতটা পরিমাণ গরম আবহাওয়া। মুহূর্তের ভিতরে সব কিছু অন্ধকার হয়ে গেল। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ছাদে দাঁড়িয়ে দেখি আশেপাশের সব কিছু এমন অন্ধকার হয়ে গেছে, সামনের কিছুই দেখা যাচ্ছে না। এসব দেখে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। মনে হচ্ছে যেন আমার দিকে কিছু একটা ছুটে আসছে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ মেলে তাকালাম তখন তাকে দেখি সবকিছু একদম নীরব হয়ে গেছে। পরিবেশ আগের থেকে আরো অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কপালে হাত দিয়ে দেখি আমার কপাল থেকে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা পড়ছে। এবার ভয়ে ভয়ে রুমের দরজা দিয়ে ভেতরে গেলাম, কিন্তু এখন সবকিছু একদম স্বাভাবিক হয়ে গেছে। রুমের চারপাশে কিছু ময়লা জমে আছে। অনেকদিন এখানে কেউ থাকে না, এই জন্যই হয়তো ময়লা জমে আছে। তবে আমার একটা বিষয় মাথায় ঢুকছে না, একটু আগে এসব কি হলো? আবার মুহূর্তের ভিতরে সবকিছু ঠিক হয়ে গেল। এটা আবার কি হচ্ছে আমার সাথে? তোর এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে রুমটা পরিষ্কার করে নেই, যা হওয়ার তো হয়েই গেছে। বিশেষ করে আমার ছাদের রুম এজন্য পছন্দ, কারণ যখন ইচ্ছা তখন ছাদে যাওয়া যাবে। মন খারাপ হলে নিচে তাকিয়ে থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এই জন্যই আমার ছাদের রুম বেশি একটা পছন্দ। অনেকক্ষণ হলো রুমটা সম্পূর্ণভাবে পরিষ্কার করলাম, কিন্তু রুমের একপাশে যে একটা বই পড়ে আছে সেটা আমার নজরে পড়ে নাই। বইটা হাতে নিয়ে গুছিয়ে রেখে দিলাম, সময় হলে দেখবো। হঠাৎ বাইরে থেকে কে জানি ডেকে বলল, বাবা, তুমি কি ভিতরে আছো নাকি কোথাও গেছো? আমি রুম থেকে বের হয়ে দেখি স্যার যাকে বলছিল যদি আমার কিছু লাগে তাকে বললেই এনে দেবে, তিনি দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি ভয়ে কেমন জানি কাঁপাকাঁপি করছে। আমি বুঝলাম না এমন করছে কেন। আমি এবার বললাম, কি ব্যাপার চাচা মিয়া, আপনি এভাবে কাঁপছেন কেন? আমার কথা শুনে তিনি রেগে উত্তর দিল, তোমার কি কি লাগবে আমাকে তাই বলো, আমার এত সময় নাই এখানে দাঁড়িয়ে থাকবো। কি জানি ভাই কে এই লোক, কেমন যেন অভদ্রভাবে আমার সাথে আচরণ করছে। তাই আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্তভাবে আমার যা কিছু লাগে সুন্দর করে বুঝিয়ে দিলাম। তিনি আমার কথা শুনে বলল, আজকের ভেতরে সব কিছু পেয়ে যাবে, চিন্তা করো না। এখন আমি আসি। এই বলে তিনি এক মুহূর্তেও দাঁড়ায় নাই, চোখের পলক পড়ার আগে চলে গেল।
হঠাৎ বিল্ডিংয়ের এক কোণায় নজর পড়লো। তাকে দেখি ছোট একটা সিসি ক্যামেরা, হয়তো আমার উপর নজরদারি করার জন্য এটা লাগিয়েছে। আমি চুপচাপ রুমের ভেতরে চলে গেলাম। অনেকক্ষণ পর আমার বলা সব কিছু নিয়ে আসলো, কিন্তু এখানে একটা জিনিস কি, আমাকে নিচে যেতে হয় না খাবার খাওয়ার জন্য। একটা মহিলা এসে আমাকে খাবার দিয়ে যায়, তবে তিনি রুমের ভেতরে ঢোকেন না, বাইরে থেকেই দিয়ে যায়। তোর আমার কি, আমি কেন এসব চিন্তা করে নিজের সময় নষ্ট করছি? রাতে একটা ঘুম দিলাম, একেবারে সকালে আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই এই বাসার যারা কাজ করে সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কাজের ছেলে সুমন বলল, তাহলে আপনি মিয়া বেঁচে আছেন? আমি হাসি দিয়ে বললাম, কেন, তুমি কি চাইতে আমি মারা যাই? ছেলেটা আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, আরে না, কি যে বলেন। এখনই 2 নম্বর রুমে গিয়ে একটা পোশাক পরে আসো, এটাই আমাদের এখানকার ড্রেস। তুমি উপরে গেলে ড্রেস দিয়ে দেবে। আর ম্যাডাম কিন্তু 10টায় ঘুম থেকে উঠে, সে পর্যন্ত তোমাকে কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ম্যাডাম দরজা খুলে কফির মগ না পেলে মনে করবে ম্যাডাম সব কিছু শেষ করে দেবে। এখন জলদি করো। আমি আর না দাঁড়িয়ে উপরের রুমে চলে গেলাম। গিয়ে ড্রেসটা পরলাম। নিচে গিয়ে কফির মগটা হাতে নিয়ে ম্যামের রুমের সামনে চলে গেলাম। দরজার কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। যদি দেখে যে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তাহলে আজকে আমি শেষ। আবার আজকেই প্রথম দিন। হঠাৎ দেখে আমার পাশ দিয়ে স্যার গেল। তিনি আমাকে দেখে মুচকে একটা হাসি দিয়ে বলল, গুড, প্রথম দিনে ভালো কাজ করছো। তোমার কাজ দেখে আমার খুব ভালো লাগলো। সেই সাথে তুমি আমার প্রতিটা কথাই মেনে চলছো, অবশ্যই পারবে তুমি। এই বলে তিনিও সামনে থেকে চলে গেলেন। 8টা থেকে যে দাঁড়িয়ে আছি, এখন বাজে 10টার কাছাকাছি, তাও দরজা খুলছে না। এত জমিদারি আমি আমার বাপ জন্মও দেখি না। অবশ্য বিশ্ব সুন্দরী বলে কথা, জমিদারি তো দেখাবেই, কিন্তু এদিকে যে কফি ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে, এটা কি চেঞ্জ করে আনবো নাকি এভাবেই থাকবে? তোর আমার কি, আমাকে যা বলা হয়েছে আমি তাই করি না। যদি বেশি কিছু বলে আমি বলবো আমাকে এত কিছু বলে নাই। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম। এবার আমি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে মাথা একেবারে নিচু করে কপের মগটা সামনে ধরলাম। শুধু দরজা খোলার শব্দ শুনলাম, তবে এখানেও আমার হাত থেকে কপের মগটা নিচ্ছে না। কি বলবো ভাই, মেয়েটার শরীর থেকে এমন একটা সুগন্ধ আসছে, যেটা আমি আজ পর্যন্ত কারোর শরীর থেকে এই ঘ্রাণ পাই না। আমার মনেও হয় না আজ পর্যন্ত কেউ এরকম সুঘ্রাণ বানাতে পারছে। এত মিষ্টি মাথার পর একটা ঘ্রাণ আসছে মেয়েটার শরীর থেকে, মনে হচ্ছে যেন এই ঘ্রাণ আমাকে পাগল করে দেবে। কিছুক্ষণের জন্য আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেললাম। মেয়েটা আমার হাত থেকে কপের মগটা নিতেই আমার হুঁশ ফেলো। তাতে নিজেকে ঠিক রেখে রুমের সামনে থেকে সরে গেলাম। আর মেয়েটাও দরজা বন্ধ করে দিল। যেই মেয়েটাকে না দেখে আমার অবস্থা এতটা পরিমাণে খারাপ হয়ে গেল, তাকে যদি একবার দেখি তাহলে আমি কি নিজেকে ঠিক রাখতে পারবো? না জানি কতটা সুন্দর হবে এই মেয়ে। আচ্ছা, মেয়েটার চুল তো অনেক বড় হবে, তাই না? আমার আবার বড় চুলওয়ালা মেয়েকে খুব পছন্দ। আচ্ছা, আমি কি ওকে একবার দেখতে পারবো নাকি পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো, তবে আমাকে আগে সেই পথে যেতে হবে। আস্তে আস্তে হেঁটে নিচে যেতেই স্যার আমাকে সামনে দাঁড়িয়ে বলল, আমি জানি তুমি পারবে, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। যদি এভাবেই থাকতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই অনেক বড় একটা সারপ্রাইজ দেব। তোমার এই কাজ অনেকেই নিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। থাক, আস্তে আস্তে সব বুঝতে পারবে। তোমার কাজ শুধু 3 বেলা আমার মেয়েকে কফি দেওয়া, আর কিছু না। এখন চাইলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তবে মনে রেখো রুমের বাইরে কখনো যাওয়ার চেষ্টা করবে না। এখন যাও, বাসাটা ঘুরে দেখো, আমার কিছু কাজ আছে। এই বলে তিনিও চলে গেলেন। আমি বাসার আশেপাশে সবকিছু ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ একটা মেয়ে এসে বলল, ভাইয়া, আপনি কি ম্যামকে কপি দেন? আমি মাথা ঝাঁকিয়ে দিয়ে বললাম, তুমি কে? তোমাকে তো চিনলাম না। মেয়েটা এবার আমার দিকে তাকিয়ে বলল, আমি এখানকার রান্নাবান্না করি, তবে আপনি কিন্তু। এই মুহূর্তে সুমন এসে বলল, আরে লাদেন ভাই, আপনি চলেন সামনে যাই। মেয়েটা সুমনকে দেখে মুখটা কেমন করে চলে গেল। আমি সুমনের সাথে হাঁটতে হাঁটতে সামনে যেতে লাগলাম। হঠাৎ সুমন আমাকে প্রশ্ন করলো, আপনাদের বেঁচে আসবেন এটা আমি কখনো আশাই করি নাই। রাতভর আপনার জন্য আমি অনেক চিন্তা করছি, কেন আপনি বেঁচে থাকেন। যাক, অবশেষে আপনি বেঁচে গেলেন, এই জন্য আমি খুব খুশি হয়েছি। আমি জায়গায় দাঁড়িয়ে সুমনকে প্রশ্ন করলাম। যখন সাদের রুমের দরজা খুললাম, তখন সবকিছু যেন কেমন হয়ে গেল। মনে হলো যেন কেউ আমার আশেপাশে আছে। আবার তুমি বলছো আমি বেঁচে আছি। আমাকে দেখে সবাই কেমন আড়াল আড়াল করে তাকিয়ে থাকে। বিষয়টা কি বলতো? সুমন এবার হাসি দিয়ে বলল, আমি আপনাকে সব কিছু বলতাম, কিন্তু সেই সময় এখনো আসে নাই। বলবো কোনো একদিন, যদি আপনি সেই পর্যন্ত বেঁচে থাকেন। আচ্ছা, বাদ দেন এখন এসব। এখন বলেন, এখানে কি জন্য আসতে গেলেন? কেন আমাকে টাকা দেওয়া হবে বেশি? তাছাড়া এটা বিশ্ব সুন্দরীর বাড়ি, এখানে থাকা তো আমার ভাগ্যের ব্যাপার।
আমার কথা শুনে সুমন কেমন যেন চোখের পানি সেরে মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলল, আমাকে এখন যেতে হবে, আর সব কিছু সবাইকে বলতে নেই। কিছু কিছু কথা আছে গোপন রাখতে হয়, আর সব কিছু আপনি ধীরে ধীরে জানতে পারবেন। 10 বছর ধরে বাইরের আলো বাতাস দেখি নাই। সুমন আমাকে ক্যামেরায় ইশারা করে দেখিয়ে বলল, সব কিছু বলতে চাইলেও একটা বাধা আছে। আসি, ভালো থাকবেন, আমাদের তো দেখা হবে সব সময়। এই বলে ছেলেটা চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি সুমন কেমন যেন রহস্যময় কথাবার্তা বলছে। আবার বলছে ও নাকি 10 বছর ধরে বাইরের আলো বাতাস দেখতে পায় না। আসলে এই বাসায় কি আছে, আর কেন সবাই এমন অদ্ভুত আচরণ করে আমাকে দেখে? সব কিছু আমাকে খুঁজে বের করতে হবে। রাত পর্যন্ত ঠিকমতো ডিউটি করে সাদের রুমে চলে গেলাম, কিন্তু আজকে 1 সেকেন্ডের জন্য মুখটাকে দেখি নাই। ও কোথায় থাকে সারাদিন এটাই তো বুঝতে পারছি না। ঘর দিকে তাকিয়ে দেখি এখন বাজে রাত প্রায় 10টা। সাদের এক কোনায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে আসি। এই বাসার আশেপাশে কোনো ঘর বাড়ি এমনকি কোনো আলোও হয়তো নেই। সবকিছু কেমন যেন অন্ধকার। আমার কাছে এই বাসাটা রহস্যময় মনে হয়। কি মিস্টার লাদেন? পিছনে তাকিয়ে দেখি মুক্তা চলে আসছে। মুক্তা দেখে তাকে বললাম, আরে মুক্তা তুমি? মুক্তা হাসি দিয়ে বলল, আমি তো। বলো, কেমন কাজ কাম করলে আজকে? এই তো ভালোই, কিন্তু আজকে সারাদিন তোমাকে যে দেখি নাই। মুক্তা হাসি দিয়ে বলল, দেখবে কিভাবে, আমি এক জায়গায় গিয়েছিলাম এক কাজে, বুঝলে? বুঝলাম। তাই এত রাতে তুমি ছাদে আসলে যে? আমি জানতাম তুমি এই সময়ে ছাদে থাকবে, তাই এখানে আসলাম। ছাদে রুম নিয়েছি বলে সবসময় যে ছাদেই থাকবো এটা তেমন কোনো কথা না। মুক্তা আবার আমার দিকে তাকিয়ে আমার পাশে দাঁড়িয়ে এক এক করে বলতে লাগলো আমি সারাদিন কি কি করছি, কোথায় কোথায় ছিলাম, সবকিছু বলে দিল। সব শুনে আমার মনের ভেতরে কেমন যেন একটা ভয় জেগে গেল। মুক্তা এত কিছু কিভাবে জানে? না, আমাকে আরো সাবধান হতে হবে। মুক্তা সবসময় আমার উপর নজর রাখছে, এটা বুঝতে পারছি। এবার আমি মুক্তা থেকে একটু দূরে গিয়ে বললাম, সবকিছু একটা সীমা থাকা দরকার। আমি কি করছি না করছি এটা তোমার দেখা ঠিক নয়। তুমি হয়তো আমাকে ফলো করছো, তাই না? কে বলেছে আমি তোমাকে ফলো করছি? এবার মুক্তা আমার কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে কি সারাদিন একবারেও তুমি দেখেছো বাসায় যে এসব কথা বলছো বাবু? এবার আমি মুক্তা থেকে দূরে সরে গিয়ে বললাম, আপনি মানুষটাই ভালো না মিয়া। মুক্তা হেসে বলল, আমি আর ভালো হতে চাই না। এখন শোন, তোর কেসটা মাটি চাপা হয়েছে ঠিকই, কিন্তু তোর সৎ বাবা বলে বেড়াচ্ছে মায়া নাকি তোর স্ত্রী, ওর পেটে নাকি তোর বাচ্চা। তুই আবার ফিরে গেলে ওরা তোর ওপর থেকে কেস তুলে নিয়ে মায়ার সাথে আবার নতুন করে তোর বিয়ে হবে। এখন কি ফিরে যেতে চাস নাকি সবকিছু প্রমাণ করে? আমি শান্ত হয়ে মাথা নিচু করে বললাম, দেখি কি করা যায়। তবে মুক্তা, আমি তোমার কাছে কিছুই চাইবো না। আমার আম্মুকে ওরা যে মেরেছে এর একটা প্রমাণ আমার কাছে এনে দিতে পারবে, আর কিছু লাগবে না আমার। ওদের আমি ছাড়বো না। মুক্তা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, আমি একটা শর্ত দিব, যদি রাজি থাকতো তাহলে দেখতে পারি। আমিও সুন্দর মনে বলে দিলাম, ঠিক আছে বলো। কিন্তু মুক্তা হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। আর মুক্তার চোখ দুটো আপনা আপনি লাল হয়ে গেল। মনে হচ্ছে যেন ওর চোখ থেকে আগুন বের হবে এখনই। আচমকা মুক্তা অন্যরকম একটা রূপ ধারণ করলো। তবে এটা মানুষ নাকি অন্য কিছু তা আমি বলতে পারবো না। মুক্তার হাত পাগুলো কেমন যেন হয়ে গেল। আমি তো ভয়ে এক কোনায় চুপটি করে বসে আছি। আবার হঠাৎ করে সবকিছু একদম স্বাভাবিক হয়ে গেল। মুক্তার ঠিক আগের মতোই হয়ে গেল। আমি জানি মুক্তা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে যে রুমে চলে যাব, পিছন থেকে মুক্তা বলল, আরে লাদেন দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি ভয়ে ভয়ে পেছনে ফিরে বললাম, তুমি আসলেই কে? আর আমাকে কেনই বা এখানে তুমি নিয়ে আসলে? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? ধপ করে মুক্তা আমার সামনে এসে সরাসরি আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে লিপ কিস করে দিল। কিন্তু সেটা আর বেশি কোনো স্থায়ী হয় নাই। কিছু সময়ের ভেতরেই মুক্তার সিটকে আমার থেকে আপনা আপনি কিছুটা দূরে পড়ে গেল। ঠোঁটে হাত দিয়ে দেখি লিপস্টিকের দাগ লেগে আছে। তবে আমার এমনটা মনে হচ্ছে যেন মুক্তাকে কেউ আমার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। আমি এতক্ষণে এটা বুঝে গেছি, এখানে থাকলে আমার মৃত্যু হবে নিশ্চিত। এরা হয়তো কেউ স্বাভাবিক মানুষ না। আজকে মুক্তার যেই রূপ দেখালাম, আমার মনে হলো এটা কোনো সাধারণ মেয়ে হতে পারে না। মন খারাপ করে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ালাম। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, তবে ভয় পেয়ে কি কোনো লাভ আছে, যেখানে মরতেই হবে। এবার মুক্তা আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, সরি। আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, আমাকে জেল থেকে না বের করলেও পারতে। তোমাদের হাতে মরার চেয়ে ফাঁসিতে নিজেকে ঝোলানো অনেক ভালো ছিল। আসলেই তখন। এবার আমি একটু রেগে বললাম, কি বলবে তুমি? আর যেখানে আমি তোমার আসল রূপ দেখতে পেলাম। আসলেই বলো তো তুমি কে, আর আমার কাছেই বা কি চাও? দেখো লাদেন, তোমাকে আমি সবকিছু বলবো, তবে 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 কি? হ্যাঁ,
আর কত আমার সাথে গেম খেলতে চাও? বাঁচার জন্য এখানে আসলাম, কিন্তু এটাও যে একটা মৃত্যুর জায়গা এটা আমি জানতাম না। আচ্ছা মুক্তা, তুমি সত্যি করে বলো তো আমার কাছে কি চাও? এবার মুক্তা কিছুক্ষণ চুপ থেকে বললো, আমি তোরে বিয়ে করতে চাই। অনেক আগে থেকেই তোর ওপর আমার নজর ছিল। ভাবছিলাম কিভাবে তোরে ভুলভাল বুঝিয়ে এখানে আনবো, কিন্তু অবশেষে আমার বাবাই তোরে এখানে নিয়ে আসলো। মুক্তার কথা শুনে আমি সম্পূর্ণই বোকা হয়ে গেলাম। কি বলছে এই মেয়ে? আমাকে নাকি বিয়ে করতে চায়? পাগল হয়ে গেল নাকি? মুক্তা আবার বলা শুরু করলো, কোনো একদিন তুমি বাজার করতে গিয়েছিলে, সেই দিনটা আমার অবশ্য মনে নেই, কিন্তু তখন তোমাকে দেখে আমার অনেক ভালো লেগে যায়। এজন্য মূলত তোমায় এখানে নিয়ে আসা। আগামী মাসের 1 তারিখে আমাদের বিয়ে। এটা হয়তো তুমি জানো না, জানিয়ে দিলাম তোমাকে। আর আমার বাবা কিছুদিনের ভেতরে চলে আসবে। কয়েকটা দিন একটু চাকরির দায়িত্ব পালন করো, তারপর আমার দায়িত্ব পালন করবে, ঠিক আছে? আর তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না, কারণ এখানে সবাই নিজের ইচ্ছায় আসে, কিন্তু আমাদের অনুমতি না নিয়ে এখান থেকে কেউ বের হতে পারে না। এবার আমি মুক্তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমার সাথে এমন করার কারণ? কেন আমার সাথে এভাবে জোর করছো? মুক্তা আমার গাল টেনে বলল, ওরে আমার হবু স্বামী, কি বলে এসব? আর কয়েকটা দিন একটু সহ্য করো, তাহলেই তুমি আমার বুকের মাঝে থাকবে, ঠিক আছে? এবার আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তার মানে নিজের বোকামের কারণে আজকে আমার এই অবস্থা। আমার মাথায় কাজ করছে না, আমি এখন কিভাবে এখান থেকে যাব? মুখটা এবার আমার মাথার চুল টেনে বলল, তুমি মনে মনে কি বলছো আমি কিন্তু সবকিছুই বুঝি। সাবধান, এখান থেকে পালাতে পারবে না। চাইলে তুমি চেষ্টা করে দেখতে পারো। আর একটা কথা, বিশ্ব সুন্দরী হলো আমার আপন চাচাতো বোন, তবে সে হয়তো আর কয়েকদিনের জন্য এই পৃথিবীতে বেঁচে আছে, কিছুদিন পর শেষ। মুক্তার কথা কিছু কিছু আমি বুঝতে পারছি, আবার কিছু কিছু বুঝতে পারছি না। আমাকে চুপচাপ থাকতে দেখে মুক্তা আবার প্রশ্ন করলো, কি হলো, কথা বলছো না কেন? রাগ করলে নাকি? এবার আমি হাসিতে বললাম, আরে রাগ করার কি আছে? নিজের ইচ্ছার বিরুদ্ধে সবকিছু যেখানে হচ্ছে সেটা আমি আবার রাগ করবো কেন? আমি তো সেই দিনই মারা গেছি যেদিন ওরা আমার সামনে আমার আম্মুকে মেরেছিল। তুমি আবার কি করবে আমার সাথে? তবে একটা কথা আমি জানতে চাই, তুমি কি আসলেই মানুষ না, নাকি অন্য কিছু? এটুকু বলতেই মুক্তা আমাকে থামিয়ে বলল, বর্তমানে এইটুকু জেনে রাখো, আমি কোনো সাধারণ মানুষ না। পরে যখন আমার সাথে তোমার বিয়ে হবে তখন সবকিছু খুলে বলবো, ঠিক আছে? এখন আমাকে যেতে হবে, আমার আবার কিছু কাজ পড়ে আছে। কি কাজ? সে অনেক কিছু, তোমায় বলা যাবে না। এখন রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আর অযথা ফালতু চিন্তা করবি না, ঠিক আছে? আমার সম্পর্কে ভেবে মাথা এত খারাপ করবি না। বলছি না, বিয়ের পর সবকিছু জানতে পারবি। আমি যদি বিয়ে আপনাকে না করি? আমার কথা শুনে মুক্তা হাতে ইশারা করতেই একটা ফুলদানি ওর হাতে এসে গেল। এটা দেখে মুক্তা আমাকে বলল, এখন তো বুঝলি আমি চাইলে কি করতে পারি। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়। মুক্তা চলে যাবে তখন আমি ওর হাত ধরে বললাম, আমার কিছু প্রশ্ন ছিল। মুক্তা আবার আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, বলে ফেল, কি বলবি? এবার আমি মুক্তার হাত ছেড়ে বললাম, আমি যখন বলেছিলাম আমার সাদের রুমটা অনেক পছন্দ, তখন তুমি না করছিলে কেন? না করছিলাম কিছু কারণ ছিল। আমি ভাবছিলাম আমি তোরে হাতের কাছে ওকে হারিয়ে ফেললাম, কিন্তু তোর ভেতরে যে এত কিছু আছে তা আমি জানি না। একমাত্র তুই আমার স্বামী হওয়ার যোগ্য। আর তুই ছাড়া যারা এই রুমে থাকতে গিয়েছিলাম ওরা সবাই রাতে রুমে গিয়ে আর সকালে লাশ হয়ে বেরিয়েছে। তবে এখন তোরে আর এই সম্পর্কে কিছু বলা যাবে না। পরে যদি ভয় পেয়ে যাস, তোর সাথে এত কিছু বলতে পারবো না আমি। এখন তুই রুমে গিয়ে শুয়ে পড়, কেমন? এই বলে মুক্তা চলে গেল। আমি শুধু বোকার মতো ওর দিকে তাকিয়ে আছি। আমার কেমন যেন মনে হচ্ছে আমাকে ওরা সবাই মিলে বলির পাঠা বানাতে চায়। আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে, আমি এখন এখান থেকে কিভাবে পালিয়ে যাব। এমনি মুক্তাকে আমার পছন্দ নয়, দেখলে কেমন যেন লাগে। আবার ওর স্বভাব চরিত্র বেশি একটা সুবিধার মনে হচ্ছে না আমার। বিপদে যেহেতু পড়েই গেছি, তাই এখন আর অন্য কিছু চিন্তা করলে কি হবে। চাইলাম বাঁচতে, আবার নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। রাত প্রায় অনেক হয়ে গেছে, তাই অন্য কিছু আর চিন্তা না করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন মনে হলো যেন দরজায় কেউ টোকা দিচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখি এখন বাজে রাত প্রায় 1টার মতো। এই সময় আবার কি আসবে? কেমন যেন অজানা একটা ভয় মনের ভেতরে কাজ করছে। শোয়া থেকে উঠে ভয়ে ভয়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে তাকিয়ে দেখছি সুমন দাঁড়িয়ে আছে। সুমনকে দেখে মনের ভয়টা কোনোরকম দূর হয়েছে। কিরে সুমন, তুই এত রাতে এখানে? সুমন আমাকে বলল, আরে আগে বাইরে চল, পরে সব কিছু বলছি। কেন বাইরে কেন? তুই রুমে আয়, বসে কথা বলি। সুমন বেচারা ভয়ে বলল,
এই রাতে আমি তোকে হেল্প করতে আসলাম আর তুই আমাকে মারতে চাস? আমি রুম থেকে বের হয়ে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে সুমনকে বললাম, এখন বল কি বলতে চাস? আবার এত রাতে তুই এখানে আসলি কি কারণে? সুমন বলা শুরু করলো, এই একটা সময় সিসি ক্যামেরা আর সব কিছু বন্ধ থাকে, আবার সবাই ঘুমিয়ে মগ্ন আছে, এই জন্য আমি তোর কাছে আসলাম। আমি কিছু বুঝতে না পেরে বললাম, হঠাৎ এত রাতে তুই এখানে কি জন্য আসলি বল? সুমন এবার মন খারাপ করে বললো, একটা কথা বলতে এলাম এখানে, আমি তো সারা জীবন বন্দি হয়ে কাটিয়ে দিলাম, কিন্তু আমি তোর জীবনটা নষ্ট করতে চাই না। মুক্তার সাথে তোর বিয়ে হবে, তাই মুক্তা তোকে বলে গেল নাকি? এগুলো তুই কিভাবে জানিস? আমি তোর বন্ধু না, তবে আমার মতো তোর একই অবস্থা হবে তা আমি চাই না। যেদিন তোর বিয়ে হবে সেদিন তোকে সবার সামনে মারা হবে। আর তুই বলে ডাকছি, আবার কিছু মনে করিস না। আরে না, বললেও সমস্যা নেই। এখন বল তুই এসব কিভাবে জানলি? এসব কি জানা লাগে বল? এই সাদের রুমে যে সুরক্ষিত আসতে পারবে তাকে সবার সামনে মারা হবে, হয়তো কি কারণে সেটা আমি জানি না। আর একটা কথা, তুমি যে সাদের রুমে থাকো ওই রুম থেকেই পালনের ব্যবস্থা আছে। আমি এগুলো মুক্তার মুখ থেকে শুনেছি। যদি এখান থেকে বাঁচতে পারিস আমাকে নিয়ে যাবে তোর সাথে। অনেক ইচ্ছা বাইরে চাঁদের আলো দেখব মন ভরে, নকল চাঁদের আলো দেখতে দেখতে আর ভালো লাগে না। শেষ কথাটুকু সুমন আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে বলল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে সুমনের এসব কথা শুনে। তবে এইটুকু এতক্ষণ বুঝলাম, এরা আর যাই হোক না কেন ওরা মানুষের ভালো চায় না। সুমনের দিকে তাকিয়ে আমি মন খারাপ করে বললাম, আমার কি হবে না হবে সেটা চিন্তা করি না, তবে আজকে রাতে আমি মুক্তার যে রূপ দেখলাম আমার তো মনে হয় না। সুমন আমাকে থামিয়ে বলল, ওরা আসলেই গরিব, আমি এখন আসলে শিওর না। আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোরে আমি এখান থেকে বের করব, চিন্তা করিস না। এখন তুই তোর রুমে চলে যা, যা হয় আমি সকালে দেখে নেব। আরেকটা কথা, যাকে আমি কফি দেই তার নামটা? সুমন এবার মুচকি হেসে বলল, রিয়া। আহা, কি এক মধুর নাম। বিশ্বাস কর ভাই, এই মেয়েকে আমি প্রথম যেদিন দেখছি সেদিন থেকে আমি 3 দিন পর্যন্ত কিছুই খাই নাই। উঠতে বসতে আমি শুধু ওকেই দেখি। এমন সুন্দর একটা মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। ইস, কি বলবো, ওগো রূপবতী, আমি তোমার রূপের আগুনে জ্বলে পড়ে ছাই। প্রথম যেদিন দেখেছি তোমায়, না ছিল আমার 2 চোখে ঘুম, না ছিল জ্ঞান। উঠতে বসতে আমি শুধু তোমাকেই দেখছি। আহা রিয়া, এমন একটা মধুর নাম। তোমাকে যদি একবার কাছ থেকে দেখতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। ওগো রিয়া। এবার আমি সুমনের মুখে হাত দিয়ে ধরে বললাম, হয়েছে তোর, আর কিছু বলতে হবে না। আচ্ছা তুই ওকে কখনো দেখছোস? বছরে একবারে রিয়া ম্যাম সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন, তখন আমরা সবাই একবারে তাকে দেখতে পারি। আবার সেই দিনটি যে কবে আসবে আমার জানা নেই। এই বুকে যতই কষ্ট থাকুক না কেন, রিয়া ম্যামকে দেখলে সব কিছু ঠান্ডা হয়ে যায়। সুমনের কথা শুনে আমার মাথায় শুধু ঘুরছে, এই রিয়া ম্যামকে কিভাবে দেখা যায়। আবার আমার কাছে কিন্তু সুযোগ আছে, আগে দেখি কি করা যায়, সুযোগ বুঝে কোপ দিতে হবে। কি রে লাদেন, কি চিন্তা করিস? কিছু না, আর তোর কথা আমার মাথায় থাকবে, চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তুই এখন গিয়ে ঘুমিয়ে পড়। সুমন যাওয়ার আগে বলল, বাঁচতে যে খুব ইচ্ছে করে বন্ধু, এভাবে আর কতদিন? শেষ বর্ষা একমাত্র তুই। এই বলে সুমন চলে গেল। সবকিছু আমার মাথা থেকে দূর হয়ে গেছে। এখন শুধু একটাই চিন্তা, রিয়া ম্যামকে কিভাবে দেখবো। রিয়া নামটা নিতেই আমার বুকের মাঝে কেমন যেন আলাদা একটা কম্পন সৃষ্টি হয়। কি জানি কি জন্য এমন হয়। রাত অনেক হয়ে গেছে, আগে ঘুমিয়ে নেই, সকালে সমস্ত রহস্য খুঁজে বের করার চেষ্টা করব। আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নিত্যদিনের মতোই রিয়া ম্যামের জন্য কফি নিয়ে দাঁড়িয়ে আছি। সুমনের সাথে একবার দেখা হয়েছিল, 10টা বাজার 1 মিনিট আগে দরজা খুললো। কিন্তু আজকে বেশ অবাক করে ম্যাম আমার হাত থেকে কফির মগটা নিল। অন্যদিনের মতো আজকে আর সময় নেয় নাই। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর কিছু বলছি না। রিয়া ম্যাম রুমের ভিতরে না গিয়ে দাঁড়িয়ে আছে, এজন্য আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমাকে অবাক করে রিয়া ম্যাম মধুর কণ্ঠে আওয়াজ করে বলল, কয়েক মিনিট একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। এই বলে রিয়া ম্যাম রুমের ভেতরে চলে গেল। আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন আমি একটু আগেই আবার নতুন করে জ্ঞান হারিয়েছি। এত মধুর কণ্ঠ আমি আজ পর্যন্ত কারো মুখে শুনে নাই। কি মধুর কণ্ঠ, কথা শুনলে মনে হয় যেন শুনতেই থাকি।
কথা তো ওর কথা নয়, মনে হচ্ছে যেন মুখ থেকে মধু বের হচ্ছিল। আচ্ছা, আমি কি রিয়া ম্যামকে সামনে থেকে কখনো দেখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। এজন্য হয়তো আমার মৃত্যু হবে, হোক না, তাও তো ওকে আমি এক নজর একটু দেখতে পারবো। আমার জায়গায় যারা আগে কাজ করেছিল তারা তো অযথা মৃত্যুবরণ করে নাই। হয়তো রিয়া ম্যামকে দেখার লোকটা তারা কেউ সামলাতে পারে নাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিয়া ম্যাম দরজা খুলে আমার হাতে কফের মগটা দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। তাহলে এই জন্য কি আমাকে দাঁড়াতে বললো? বুঝলাম না কিছু। নাকি আমাকে কিছু বলতে চাইছিল? তোর আমাকে আবার কি বলবে? আমি তো তার কেনার সামান্য একজন চাকর। হঠাৎ আবার কফির মগের ভেতর নজর পড়লো, কিসের জন্য ছোট একটা কাগজ দেখা যাচ্ছে। তার মানে রিয়া ম্যাম আমাকে সত্যি কিছু বলতে চাইছে। তবে এইভাবে কেন? আমাকে তো ডেকেও নিয়ে গিয়ে বলতে পারতো। যাক, এসব আমার চিন্তা করার বিষয় নয়। এখন কফির মগের ভেতর থেকে চিঠিটা কিভাবে নেব তাই চিন্তা করছি। কারণ চারপাশ সিসি ক্যামেরা, আবার আমার উপর অনেকেই নজর রেখেছে। আমি কখন কি করি? রিয়া ম্যামের রুমের সামনে থেকে চলে গেলাম। ভাবলাম আগে কিচেন রুমে গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। সরাসরি কিচেন রুমে চলে গেলাম। গিয়ে দেখি কোথাও কেউ নেই। একবার সিসি ক্যামেরা তাকিয়ে একটা সালাম দিয়ে বললাম, আপনারা আছেন দেখে সব কিছু সুরক্ষিত আছে, সম্মান করে আপনাদের। এই বলে কফির মগটা রেখে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। কফির মগের ভিতর থেকে চিঠিটা অনেক আগে নিয়ে নিলাম। যখন সিসি ক্যামেরা তাকিয়ে সালাম করলাম তখন বাম হাত দিয়ে ওটা বের করে নিলাম। যদি দেখতে পারে তো আশা করি এতটা টের পাবে না। কিচেন রুম থেকে বের হতেই সুমন আমার সামনে পড়লো। সুমন আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, কি অবস্থা লাদেন তোমার? এই তো সুমন, ভালো। তোমার? আগের থেকে অনেক ভালো। তো এখন তুমি কি করবে? কি আর করব, রুমে গিয়ে ফোন নিয়ে বসবো, নইলে ঘুমাবো। এর থেকে আমি একটা বুদ্ধি দিই। বাইরে একটা সুন্দর বাগান আছে, তুমি গিয়ে স্যারের থেকে অনুমতি নিয়ে এসো। আমরা কিছুক্ষণ ওখানে সময় কাটাই আসি। আজকে আমার তেমন কোনো কাজ নেই। সুমনের কথা শুনে বললাম, তুমি তো ঠিকই বলেছো, বসে থাকা আর ভালো লাগছে না। তুমি দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলে আসি। আমি কি আসবো নাকি? না, তোমাকে আর আসতে হবে না, আমি স্যারের সাথে কথা বলছি। এই বলে স্যারের রুমের দিকে যেতে লাগলাম। স্যারের রুমে গিয়ে দেখি মুক্তা বিছানার উপর শুয়ে আছে, আর স্যার আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পরছে। আমি তাড়াতাড়ি পিছনে তাকে বললাম, সরি স্যার, না বলে চলে আসছি, মাফ করবেন। স্যার কিছু বলার আগে মুক্তা বলল, আরে লাদেন, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আমি মাথা নিচু করে বললাম, আসলে ম্যাম, রুমে বসে থাকা এবং বাসার ভেতরে ঘোরাঘুরি করা আর ভালো লাগে না। যদি একটু অনুমতি দিতেন তাহলে সুমন আর আমি মিলে বাইরে বাগানটা একটু ঘুরে দেখতাম, তাহলে কিছুটা সময় যেত। স্যার এবার মুক্তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলো মুক্তা? মুক্তা পাশ থেকে একটা কাগজ নিয়ে কি একটা লিখে দিয়ে বলল, এই কাগজটা নিয়ে যাও, আর মনে রেখো বিকেল হওয়ার আগে ফিরে আসবে। আর এইভাবে হঠাৎ করে আমাদের অনুমতি না নিয়ে। মুক্তাকে থামে বললাম, আপনাকে বলতে হবে না, আমি না বলে রুমে এসে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেবেন। এখন আমি কি যেতে পারি? যাও, তবে আমি আর চাচা মিলে আমাদের বিয়ের পরামর্শ করছি। তোমার যা যা লাগবে সব লিখে দিও, সব সময় মতো এসে যাবে। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। আমার মাথায় ঢুকছে না মুক্তা ওর চাচার রুমে এভাবে শুয়েছিল কেন। হয়তো সত্যি সত্যি ওরা চাচা ভাতিজে মিলে কিছু পরামর্শ করছিল। সুমন আমাকে দেখে এগিয়ে এসে বলল, কি রে লাদেন, কি হয়েছে? স্যার কি অনুমতি দিয়েছে? আমি হাতের কাগজটা দেখে বললাম, দিয়েছে, চল। আমরা যখন বাইরে যাব তখন পিছন থেকে কে জানে বলল, সুমন। পিছনে তাকে দেখি যে মেয়েটা রান্না বান্না করে সেই মেয়েটাই তো। আবার ওর সাথে সেদিন আমার কথা হয়েছিল। সুমন মেয়েটাকে বলল, আমরা বাগানের ভিতরে যাচ্ছি, তুমি গিয়ে রান্না বান্না কাজটা সেরে নাও। সুমন এই কথাটা বলতেই মেয়েটা কেমন যেন মায়াবীর দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে আছে। হয়তো অন্য কিছু সুমনকে বলতে চাইছে, আমার কারণে পারছে না। দরজার কাছেতে একজন বডিগার্ড বলল, এখান থেকে বাইর হওয়ার অনুমতি আছে কি? আমি কাগজটা দেখে বললাম, আমি লাদেন। আর ও সুমন, এখন তো আমরা যেতে পারি নাকি? আমরা এই কথা শুনে দরজা খুলে দিল, শুধু বলল, সময় যেই পর্যন্ত দেওয়া আছে তার আগে চলে আসবে, মনে থাকে যেন। আমরা বের হয়ে সামনের দিকে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতে অনেক বড় একটা বাগান দেখতে পেলাম। এমন কোনো ফল নেই যে আমার মনে হয় যেটা এখানে নেই। আর কি বলবো, চারপাশে এত সুন্দর করে সাজানো, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। পাহারা দেওয়ার মতো অনেকেই আছে আমাদের মতো বোকা মানুষ, ওরা হয়তো আমাদের মতো বোকামি করে এখানে আসছে। সুমন আমাকে চুপ থাকতে দেখে বলল, কি রে, কিছু বলিস না কেন? জায়গাটা কেমন? মোটামুটি অনেকটাই ভালো বলতে হবে। আচ্ছা, ওই মেয়েটাকে তোর কি পছন্দ? কোন মেয়েটা? আছে শালা, কিছুক্ষণ আগে যে মেয়েটা তোর ডাক দিল। আমার কথা শুনে সুমন কিছুক্ষণ চুপচাপ থেকে মাথা নিচু করে বলল, আমি জগৎ থেকে এখানে এসেছি, তার কয়েকদিন পর এই মেয়েটা এখানে আসে।
জানিস ও আমাকে অনেক কেয়ার করে, সবসময় আমার কাজে সাহায্য করে। শুধু বলে আমাদের বিয়ে হবে না, অনেক ইচ্ছে তোমার সাথে আমি সংসার করব, তোমার দুটো হাত ধরে ঘুরবো, শুধু এসব বলে। আমিও জানি না আমার কিভাবে ওকে পছন্দ হয়ে গেছে, তবে এখনো বলি নাই আমি ওকে পছন্দ করি। আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য প্রতিদিন আমার পিছে পিছে ঘুরঘুর করে। কি করব বল, আমি যে ওকে এখান থেকে বের করতে পারবো না। ও বোঝে না আমরা শুধু ওইখানে ওদের চাকর, আর কিছুই না। বন্যা মেয়েটা অনেক ভালো, কিন্তু আমি ওর মনের আশা পূরণ করতে পারবো না। ওই মেয়েটার নাম বর্ণা। সুমন মাথা ঝাঁকিয়ে দিয়ে বলল। আমি সুমনের ঘাড়ে হাত দিয়ে বললাম, থাক আর কান্না করিস না। আমি তোর মাথা শুয়ে কসম খেয়ে বলছি, যদি আমি বেঁচে থাকি তোদের এখান থেকে বের করবই। সুমন, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি এটা করে দেখাবো, এটা আমার ওয়াদা। সুমন আমাদেরকে তাকে চোখের পানি মুছে বলল। এখন বল তোর কি খবর? আমি হেসে বললাম, আমার আবার খবর? যেখানে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবা তারা পরকীয়া প্রেমে জড়িত হয়ে আমার মাকে আমার সামনে মেরে ফেলছে। বিশ্বাস কর সুমন, তখন যদি আমাকে বেঁধে না রাখতো, কসম করে বলছি ওদের আমি কাঁচায় চিবিয়ে খেতাম। কি বলিস, তোর সৎ বাবা আর তোর চাচাতো বোন? আর কিছু বলিস না, সহ্য করতে পারে না। এই পৃথিবীতে আমার আপন বলতে আমার আম্মুই ছিল, কিন্তু ওরা আমার আম্মুকে বাঁচতে দিল না। একবার শুধু এখান থেকে বের হই, ছাড়বো না আমি ওদের। আমাকেও সাথে নিয়ে যাবি, আমি দেখতে চাই তারা কেমন পশু। থাক বাদ দে, এখন বল ওরা কি সবাই পড়ি নাকি? আমাকেও নিয়ে যাবি, আমি দেখতে চাই ওরা কেমন পশু। সঠিকটা বলতে পারবো না, তবে মাঝে মাঝে ওদের অদ্ভুত ব্যবহার দেখে আমার তাই মনে হয়। গোপনে একটা কথা বলি শুন, ওরা পরি হোক আর যাই হোক, ওরা ততটা ভালো না। ওদের যখন বেশি পিপাসা পায় ওরা আস্ত মানুষ খেয়ে ফেলে। একদিন আমি এটা লুকিয়ে দেখছিলাম। একটা পরীর পক্ষে এত কিছু করা কিভাবে সম্ভব? তোর অনুমান ওরা সবাই পড়ি, তাই তো? এটা কিভাবে বলতে পারিস? মাঝরাতে মুক্তাকে তার ডানা বন্ধ করতে রেখেছিলাম, এই জন্য অনুমান করে বলছি, এছাড়া বেশি কিছু জানি না। ভয় হয় না এখানে যে থাকিস? যদি কোনোদিন ওরা তোকে... আমাদের মারবেন না, কারণ আমরা এখানে বহু বছর ধরে আছি। কারণ ওরা সবাই জানে আমরা কেমন বিশ্বাসের সাথে কাজ করি। এত কিছু জানার পরেও এখানে থাকিস কিভাবে, এটাই তো জানি না। এখান থেকে তুই পালাতে পারবি তো? হয়তো না। তাহলে আমাকে কেন এই কথা বলিস? এই নাতেন, দাঁড়াও দাঁড়াও। আমি আর সুমন পিছনে তাকে দেখি মুখটা এদিকে আসছে। কিছুক্ষণের ভেতরে আমাদের কাছে এসে সুমনকে বলল, সুমন, আজকে তুমি চলে যাও, অন্য একদিন ওর সাথে এসো। আজকে আমার ওর সাথে কিছু কথা আছে। সুমন মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, আমি চলে যাচ্ছি। এই কথা বলে সুমন চলে গেল। আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে আছি। মুক্তা আমাকে বলল, এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ তো খুব বকবক করছিলে। কি বলবো আমি বলেছি তো তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, আমি না করবো না। মুক্তা আমাদেরকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আমি কি এতটাও সুন্দর? তোমাকে একটা গল্প বলি, শুনবে কি মুক্তা? মুক্তা আমাদেরকে চোখ রেখে বলল, বলি, শুনি কি বলতে চাও। আমি বলা শুরু করলাম। একটা ছেলে পাঙাশ মাছ খুব বেশি পছন্দ করতো। সে এতটাই ভক্ত ছিল, প্রতি ভক্তে সে পাঙাশ মাছ ছাড়া ভাত খেতে পারতো না। হঠাৎ একদিন কোনো কারণে ছেলেটা গ্রামে তার নানার বাড়িতে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পুকুরে তার নজর পড়লো। ছেলেটার খুব শখ ছিল পুকুরের পানিতে মাছ ধরার, এজন্য সে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালো। আবার পুকুরে কয়েকজন মানুষ মিলে জাল করে মাছ ধরছিল, সেগুলো ছিল ফাঙাশ মাছ। হঠাৎ ছেলেটার নজর পড়লো পুকুরের দুই পাশে দুটো টয়লেট আছে। একজন মানুষ পুকুর থেকে বলা বলি করছে, মাছকে যত নোংরা খাবার দেওয়া হবে সে তত তাড়াতাড়ি বড় হবে। ছেলেটা আর কিছু না বলে চুপচাপ চলে গেল। নানের বাড়িতে গিয়ে দেখে তার জন্য খুব সুন্দর করে ফাঙাশ মাছ রান্না করা হয়েছে। খাবারের সময় থেকে ফাঙাশের মাথা দেওয়া হলো। হঠাৎ ছেলেটার নজরে পড়লো ফাঙাশের মাথার ভিতরে একটা ছোট কেঁচোর টুকরো। এত পর থেকে ছেলেটা ফাঙাশ মাছ দেখলেই দৌড় দিয়ে পালায়। থাক আর বলবো না। তবে ছেলেটা পরিশেষে আর ফাঙাশ মাছ খায় না, কারণ এরা মাছ হিসেবে ভালো বলেও ভিতরে ময়লা আবর্জনা পড়া। আমি কি বলতে চেয়েছি হয়তো তুমি তো এতক্ষণে বুঝে গেছো। মুক্তা আমার কথা শুনে হাসি দিয়ে বলল, বলো শুনি কি বলতে চাও। তুই খুব সুন্দর উদাহরণ দিতে পারিস বলতে হবে, তবে এটা সত্যি আমি অনেকের সাথে একই বিছানায় ছিলাম। এগুলো শুনলে তোর খারাপ লাগবে, তাই আর বলবো না।
কয়েকদিন পর তুই আমার হাজবেন্ড হবি। জোর করেই তুমি আমার সাথে সব কিছু করতে চাও? কে বলেছে আমি তোর সাথে জোর করে সবকিছু করব? তোর ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিব যাতে তুই নিজেই রাজি হয়ে যাবে, আর তখন আমার অনুমতি ছাড়া এক জায়গাও যাবি না। তার থেকে বরং আমাকে রোবট বানিয়ে ফেলো। দেখ, এখন তুই চাইলেও কিছু করতে পারবি না, রাগ করিস না। আর তুই চাইলে এখন আমার সাথে এসে। মুখটাকে আমি থামিয়ে বললাম, যা বলছো তো বলেই দিয়েছো, আর কিছু বলো না। আমি এসব শুনতে চাই না, বলছি না। যা ইচ্ছা তাই আমার সাথে তুমি করতে পারো, আমি না করবো না। এখন আমাকে যেতে হবে, আসি আমি। পেছন থেকে মুক্তা বললো, আরে দাঁড়া না। আমি আর কিছু না বলে একেবারেই ছাদের রুমে চলে গেলাম। বিছানার উপর কম্বল গায়ে দিয়ে রিয়া ম্যামের চিঠিটা বের করলাম। ছোট করে লেখা আছে, রাত 1টার সময় আমি ছাদে আসবো, তুমি ঘুমিও না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। চিঠিটা পড়ে আমার খুশি আর দেখে কে, তার মানে অবশেষে আমি রিয়া ম্যামকে দেখতে পারবো। বিছানার এক কোণে চিঠিটা রেখে দিলাম। সব কিছু শেষ করে রাতে যখন ঘুমাতে যাব, তখন রিয়া ম্যামের চিঠিটার কথা মনে পড়লো। এজন্য একটু বিছানায় গা লাগাই নাই। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 12টার মতো। রুমে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোণা থেকে অন্য কোণায় হাঁটাহাঁটি করছি, কখন যেন রিয়া ম্যাম আসবে। আমার কতদিনের ইচ্ছা রিয়া ম্যামকে কখন দেখব। এই অপেক্ষার মাঝে একটা ভালো লাগা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কারো পায়ের আওয়াজ শব্দ শুনতে পেলাম। আমার নাকে অন্যরকম আলাদা একটা ঘ্রাণ আসলো। হ্যাঁ, এটা রিয়া ম্যাম ব্যবহার করে। আমি এই সুগন্ধি পেয়েই বুঝে গেলাম যে রিয়া ম্যাম চলে আসছে। হ্যাঁ, সিঁড়ি বেয়ে একটা মেয়ে উপরে উঠে আসলো। রিয়া ম্যামের শরীরের ঘ্রাণের গন্ধে পুরো ছাদটাই সুবাস ছড়িয়ে গেছে। রিয়া ম্যাম এসে এক কোনায় গিয়ে দাঁড়ালো, আমার দিকে একবার তাকিয়ে শুধু দেখলো। ছাদে হালকা হালকা চাঁদের আলো আছে, তবে রিয়া ম্যামের মুখটা আমি এখনো দেখতে পাই নাই। হঠাৎ মধুর কণ্ঠে রিয়া ম্যাম বলল, কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? আমি রিয়া ম্যামের কথা শুনে বললাম, কি বললে আবার বলেন তো? রিয়া ম্যাম আবার বলল, আমি বলছি তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? এবার আমি একটু খুশি হয়ে হালকা জোরে বললাম, সত্যি ম্যাম, আপনি আমার সাথে কথা বলছেন? আপনাকে দেখার জন্য যেখানে সবাই নিজের মৃত্যু নিজে ডেকে আনে, আর সেখানে আপনি আমার সাথে কথা বলছেন। বিশ্বাস করেন ম্যাম, আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। আপনি যখন বলছেন আমার সাথে রাতে দেখা করতে চান, সেই থেকে যে আমি আপনার অপেক্ষায় বসে আছি, বিছানায় একটুও গা লাগাই নাই, শুধু আপনাকে এক নজর দেখবো বলে। এখন বলেন আমি আপনার জন্য কি করতে পারি? শুধু হুকুম করেন, আপনার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দেব। আমার কথা শুনে রিয়া ম্যাম কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, তোমার নাম কি? ম্যাম, আমার নামটা যদি আপনার পছন্দ হয় তাহলে বলবেন, আমি এখনই চেঞ্জ করে ফেলবো। আমার নাম লাদেন। রিয়া ম্যাম আমার কথা শুনে একটু খুশির সুরে বলল, আরে না, কে বলছে তোমার নাম সুন্দর নয়? আর আমি বললে চেঞ্জ করে ফেলবে কেন? আমি তোমার কে? হ্যাঁ, জি ম্যাম, এখানে আমি আপনার টাকার কেনা চাকর, তাই আপনি যা বলবেন আমি তাই করব। এভাবে বলবে না। এখন বলো, আমি এখানে কেন এসেছি, তুমি কি তাই জানতে চাও? জি ম্যাম, বলেন কি বলবেন। তার আগে আমার একটা অনুরোধ, যদি এটা রাখতেন। বলো কি বলবে। আমি মাথা নিচু করে বললাম, জানি আমার এটা বলা অন্যায় হবে, তবে কি করব বলেন। সবাই বলে আপনি নাকি সুন্দরী, এত সুন্দর আপনি, সবাই নাকি আপনার জন্য জীবন দিয়ে দেয়। কি বলবো বলেন, আপনাকে দেখার লোভটা এখনও আমি সামলাতে পারি নাই। যদি আপনাকে এক নজর আমি দেখতে পারতাম তো। আমার কথা শুনে রিয়া ম্যাম একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তাহলে আমি কি ভুল কিছু বলে ফেলছি? রিয়া ম্যাম হয়তো আমার কাছে এটা আশা করে নাই। এবার আমি রিয়া ম্যামের সামনে গিয়ে পা ভাঁজ করে হাঁটু গেড়ে নিচে বসে বললাম, ম্যাম, আমি আগেই বলছি, আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে মাফ করবেন। আমি এভাবে বলতে চাই নাই। কি করব বলেন, আমার ভেতরেও একটা আগ্রহ আপনাকে এক নজর দেখবো বলে। এবার আমার কথা শুনে রিয়া ম্যাম বলল, উঠে দাঁড়াও আগে। রিয়া ম্যামের কথা মতো আমিও তাই করলাম। হঠাৎ রিয়া ম্যাম আমার কাছে এসে আমার হাত থেকে ফোনটা নিয়ে ফোনের লাইট অন করে রিয়া ম্যাম নিজের মুখ ধরে বলল, নাও, ভালো করে দেখে নাও। রিয়া ম্যামকে দেখে আমি তো ধপ করে নিচে বসে পড়লাম। আসলেই কি এত সুন্দর মানুষ হতে পারে? চাঁদ মনে হয় এটাও সুন্দর নয় যতটা সুন্দর রিয়া ম্যাম। আহা, কোন রূপের রূপবতী গো তুমি! কোন বা দেশেই বাড়ি তোমার? 7 সমুদ্র 13 নদী পার হয়ে মন শুধু তোমাকে এক নজর দেখার জন্য যেতে চায়। আচ্ছা, সত্যি কি মানুষ এতটাও সুন্দর হতে পারে? কি বলছো এসব উল্টাপাল্টা? এবার আমার হোশ ফিরতেই মনে হলো যেন আমি এগুলো এতক্ষণে রিয়া ম্যামকে শুনিয়ে শুনিয়ে বলছিলাম। রিয়া ম্যাম এবার আমার হাতে ফোনটা দিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন?
এবার আমি খুব সুন্দরভাবে উত্তর দিলাম, কি বলবো বলেন ম্যাম, আপনি যে এতটা সুন্দরী এটা জানলে আমি আরও আগেই আপনাকে দেখে নিতাম। এজন্য যদিও আমার মৃত্যু হতো সেটা আমি মাথা পেতে নিতাম। আবার রিয়া ম্যাম কথা বলা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রিয়া ম্যাম চোখে পানি মুছলেন। এটা দেখে আমি তো বোকা হয়ে গেছি। তার মানে রিয়া ম্যাম এতক্ষণ কান্না করছিল আর আমি এটা বুঝতেও পারি নাই। এবার আমি রিয়া ম্যামের সামনে এগিয়ে গিয়ে বললাম, আপনাকে কে কী বলছে আমাকে এক্ষুনি বলেন, আমি তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আমার কথা শুনে রিয়া ম্যাম কান্নার সুরে বলল, সবাই শুধু আমার সৌন্দর্য নিয়ে পড়ে আছে। সবাই বলে আমি নাকি বিশ্ব সুন্দরী, কিন্তু কেউ তো এটার খোঁজ নেয় না আমার ভিতরে কি চলছে। আমাকে তো কেউ এটা জিজ্ঞেস করে না আমি কেমন আছি। এক রুমের ভিতরে সারা দিন কেন বন্দি হয়ে পড়ে থাকি। এবার আমি মাথা নিচু করে বললাম, প্লিজ ম্যাম আর কিছু বলবেন না, সহ্য করতে পারছি না। আমি জানি না আপনার কি হয়েছে, আমাকে শুধু একবার বলেন, আপনার জন্য আমি পুরো পৃথিবী উলট পালট করে ফেলবো। এবার রিয়া ম্যাম বলা শুরু করলো, আমরা তোমাদের মতো সাধারণ মানুষ না। এখানে মুক্তা আর ওর রুম ডেট বয়ফ্রেন্ডের কেউ মানুষ না। আমি নিজেও একজন পড়ি, তবে আমার শক্তি ওরা এই সীমানার ভিতরে আটকে রেখেছে। তুমি হয়তো জানো না, মুক্তা আমার আপন বোন হয়, তবে সৎ বোন। পরিরাজ্যে আমিই ছিলাম একমাত্র সবচেয়ে সুন্দরী। একসময় মুক্তা চিন্তা করে কিভাবে পরিরাজ্য ধ্বংস করবে, কিন্তু সেটা করতে না পেরে মধ্যরাতে আমাকে এখানে নিয়ে এসে আমার সমস্ত শক্তি এখানে বন্দি করে দেয়। এবার রিয়া ম্যাম পিঠ থেকে কাপড়টা একটু সরিয়ে আমাকে দেখে বলল, এই দেখো ওরা মধ্যরাতে আমাকে কেমন মারধর করে। আমি ফোনের স্ক্রিন অন করে দেখি রিয়া ম্যাম যা বলছে তাই ঠিক। রাগে ফোনটা আছাড় মেরে নিচে ফেলে দিয়ে নিজের মাথার চুল নিজেই টেনে বললাম, আমি এদের সারবো না ম্যাম, কসম করে বলছি আপনার গায়ে যেভাবে আঘাত করেছি আমি তাকে সারবো না আমি। রিয়া ম্যাম এবার শান্ত হয়ে বললেন, আমি যে একজন পড়ি, আমাকে তুমি ভয় পাচ্ছ না? আমি এবার ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমি আবার কাকে ভয় পাবো, আপনি তো আমার ম্যাডাম, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। আপনি যা কিছু হন না কেন তাতে আমার কিছু আসে যায় না। শুধু এটা জানি আমি আপনার জন্য সব কিছু করতে পারি। কেন জানি আমার মন বলছে আপনার কথা মানা আমার কর্তব্য। তোমার আম্মুকে তোমার চাচাতো বোন আর তোমার সৎ বাবা মারতো না। এখানে মুক্তার জাদু শক্তি আছে, এটা অন্য একদিন বলবো। এখন শুধু এইটুকুই নিয়ে জেনে রাখো। এবার আমার মাথা দিয়ে রাগের কারণে ধোয়া বের হচ্ছে, মনটা চাইছে আমাকে রাখতে দেখে রিয়া ম্যাম বলল, তুমি চাইলেও ওদের কিছু করতে পারবে না। মুক্তা খুব চালাক। সব কিছুই তো বুঝলাম, কিন্তু আপনি যে বাবা। রিয়া ম্যাম আমাকে থামিয়ে বললেন, ওটা আমাকে বলতে বাধ্য করে, নইলে মুক্তা আমার সম্মান নিয়ে খেলবে। এখন শুধু আমাকে ওরা মারে, এই পর্যন্তই স্থগিত আছে। যদি ওনাকে বাবা বলে না ডাকি, তাহলে ওরা আমার কাপড় নিয়ে। রিয়া ম্যাম এই পর্যন্ত বলে কান্না করে দিল। এই মুহূর্তে যে আমার কী বা করার উচিত সেটা আমার মাথায় ঢুকছে না। শুধু বললাম, তাহলে এটাই কি মুক্তার বয়ফ্রেন্ড? শুধু বয়ফ্রেন্ড না, ওরা তো রাত দিন অনেকের সামনে। কি বলবো তোমাকে? আর তোমার মনে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে, আমাকে এখানে বিশ্ব সুন্দরী বানানোর কারণ কি? মূল কথা হলো, ওরা আমাকে দেখিয়ে অনেক মানুষ এখানে নিয়ে আসে। আমি কি বললাম তুমি বুঝলে তো? সব কিছু বুঝলাম, তবে আপনি যে এখানে বন্দি এটাও আমি বুঝতে পারছি। আজকে থেকে আমার কাজ হলো আপনাকে এখান থেকে মুক্ত করা, তাই তো? রিয়া ম্যাম এবার আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, পারবে তুমি। আজকে মধ্যরাতে তোমাকে শুধু এই কথা বলার জন্য এখানে আসলাম। আমাকে কিভাবে কি করতে হবে তাই শুধু বলেন, আমি পারবো, অবশ্যই পারবো। আপনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতেও রাজি আছি। রিয়া ম্যাম এবার আমার মাথার চুল টেনে বলল, তুমি সত্যিই খুব কিউট, আর এভাবে বলবে না। এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শোনো। জি বলেন ম্যাডাম। রিয়া ম্যাম সাদের রুমটা ইশারা করে বলল, একমাত্র এই বাসা থেকে বের হওয়ার রাস্তা এই রুমের ভেতরেই আছে, তবে রুমের কোন জায়গায় আছে এটা আমি বলতে পারবো না। আজ পর্যন্ত যারাই এই রুমে ছিল সবাই মারা গেছে, শুধু আমি আছি। এই জন্য তোমাকে এই কথা বললাম। বুঝলাম। সব কিছু মুক্তা সব কিছু চালাকি করে তৈরি করছে, তবে আমি বাঁচি আর মরি, এখান থেকে বের হওয়ার রাস্তা থাক আর না থাক
আমি প্রমিস করে বলছি আমি আপনাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বই, এটা আমার ওয়াদা। তবে আমার একটা কথা ম্যাম, বলো। আপনি এখান থেকে মুক্ত হতেই আপনি আপনার মতো আপনার রাজ্যে চলে যাবেন। আমার যে এই পৃথিবীতে যাওয়ার মতো কেউ নেই। যে একজন ছিল তারা আমার আম্মুকে নিয়ে নিচে, আপনি কি আমাকে সাথে করে আপনার রাজ্যে নিয়ে যাবেন? এখানে যেমন আমি আপনার চাকর হয়ে আছি, ঠিক তেমনই ওখানেও আমি আপনার চাকর হয়ে থাকবো, যদি সুযোগ দেন তো। রিয়াম এবার উপরে তাকিয়ে বলল, তুমি ছেলেটা আসলেই খুব ভালো। যদি আমাকে এখান থেকে বের করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। ম্যাম আমাকে কয়েকদিন সময় দিন, এর ভিতরে আমি সব কিছুর খোঁজ নিয়ে নেব। আমাকে এখন যেতে হবে। আর সকালে এভাবে কফি নিয়ে দাঁড়িয়ে থাকবে না। 10টা বাজার 1 মিনিট আগে যাবে, ঠিক আছে? জি ম্যাম, আরেকটা কথা বলবো কি? বলো। রিয়া ম্যাম, আপনি কি ঘ্রাণ ব্যবহার করেন? আমাকে একেবারে পাগল বানিয়ে দিচ্ছে এটা। এবার আমার কথা শুনে রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, ফাজিল ছেলে, এত কিছু জানতে নেই। ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, ভালো থেকো, আর যা কিছু করবে তাড়াতাড়ি করবে, ঠিক আছে? তোমার অপেক্ষায় আছি আমি। এই বলে রিয়া ম্যাম পিছনে ফিরে চলে গেল। আমি শুধু রিয়া ম্যামের যাওয়ার দিকে তাকিয়েছি। সব চিন্তা আমার মাথা থেকে বিদায় হয়ে গেছে। এখন চিন্তা শুধু একটাই, রিয়া ম্যামকে এখান থেকে কিভাবে বের করব। আস্তে আস্তে হেঁটে রুমে চলে গেলাম। রুমের চারপাশে একবার তাকে দেখলাম, কোথাও কিছু নেই। আবার রিয়া ম্যাম বললো এই বাসা থেকে পালানোর রাস্তা নাকি এখানে আছে। যাক, এগুলো সকালে দেখবো না, আগে ঘুমিয়ে নেই।